মহলে আড্ডাগুলির অন্দরমহলে আজ আরো একটি নতুন পর্ব। আর আজকের পর্ব শিলিগুড়ি নয়, কলকাতায়। আর আপনারা তো জানেনই, তবুও বারবার বলতেই হয় যে আমাদের নির্দিষ্ট কোনো স্টুডিও নেই। আমরা যখন যেখানে থাকি, যখন আমাদের মনের মতন কাউকে পেয়ে যাই, তাদেরকে অতিথি হিসেবে নিয়ে আসি। আর আমাদের গোটা ব্যাপারটা একেবারেই অসম্পাদিত। আমরা বারবার এটা একটু বলে রাখি। আজ পেয়ে গেছি শুভঙ্কর দাকে, বিশিষ্ট সাহিত্যিক শুভঙ্কর গুহ। নমস্কার শুভঙ্কর দা, আপনাকে আড্ডাগুলির অন্দরমহলে স্বাগত জানাচ্ছি শুরুতেই। কেমন আছেন? আছি একরকম, মানে আমি তো এমনিতে খুব একটা সভা সমিতি মানুষের মধ্যে খুব একটা থাকি না, তো এমনিতে নিজের মতো নিজে থাকতে খুব ভালোবাসি। ঠিকই। আর তোমার এই আড্ডাগুলির পর্বটা আমি বারবার দেখছিলাম যে তুমি যে কাজটা করে চলেছো, তো তুমি আমাকেও বলেছিলে যে আমার সঙ্গে তুমি একটু কথা বলতে চাও। তারপরে আশাও হয়েছিল জলপাইগুড়িতে, কিন্তু আমাদের আর হলো না। যাই হোক, আজকে সেই সুযোগটা হলো। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই যে খুব ভালো আছি তা তো নয়। আমরা বিভিন্ন সংকট নিয়ে আমাদের প্রতিদিন চলতে হয়। দেশকাল, সামাজিক বিভিন্ন রকম পেশাগত সংকট, এই সমস্ত কিছু নিয়ে আমাদের চলতে হয়। পারিবারিক সংকট, অনেক রকম। আসলে জীবনটাই তো সংকটের মধ্যে। কিন্তু কাজেই সেই সময়ের মধ্যে আমাদের সামান্য একটু নিজের মতন করে থাকা কাজ, এই নিয়ে আমরা বিভোর হয়ে থাকি। ভালোবাসি। বইমেলার মধ্যে আপনিও এসেছেন একেবারে উত্তর কলকাতা থেকে, আর আমি বইমেলার পাশেই রয়েছি, তো এই জায়গাটা আমরা বেছে নিয়েছি আজকে একটু কথা বলবো বলে। বইমেলা মানে বইমেলাতেই আসা আর কি। বইমেলা চলছে, বিশাল বইমেলা, একেবারে আন্তর্জাতিক। বইমেলায় কি আগেও এসছেন না? না, বইমেলা, কলকাতা বইমেলার সঙ্গে মানে এবারের কথা বলছি আমি, আজকেই প্রথম ঢুকছি। কিন্তু বইমেলা সম্পর্কে একটু। কিন্তু কলকাতা শহরে প্রথম যখন বইমেলা হলো, যে আজ থেকে 49 বছর আগে, আমি সেই বইমেলায় ছিলাম উপস্থিত, এবং আমরা অংশগ্রহণও করেছিলাম। তখন আমরা একটা লিটিল ম্যাগাজিন করতাম, দুর্জনী ছন্দ সম্পাদিত এবং পত্রিকা। তিনিও মারা গেছেন, পত্রিকাটা নেই। তো আমরা স্টলে বসতাম, নিজেদের লেখালেখি নিয়ে বসতাম। তো আমি সেই সময় যে ওই ভিক্টোরিয়ার পাশের যে মাঠটা, সেই মাঠটা প্রথম বইমেলা, তারপরে তো ময়দানে গেল, ময়দান থেকে মিলন মেলা এলো। মিলন মেলার আগে যুবভারতী স্টেডিয়ামেও দু একবার বোধহয় মেলা হয়েছিল। তারপরে মিলন মেলা এখন সেন্ট্রাল পার্কে এসছে, সল্টলেকে। তো এই 50 বছরের বই মেলাতেও কিন্তু অনেক ওঠানামা আছে, অনেক কিছুই আছে। আর বই মেলায় আগে যেরকম একটা আটটার টান ছিল, এখন বোধ হয় শারীরিক কারণে, বয়সের জন্য। এটা কিন্তু আমার সঙ্গে অনেকেরই কথা হলো, তারা বলছেন যে এখন বইমেলায় এই 1 নম্বর গেট থেকে অত দূর 9 নম্বর গেট, মানে যারা ওদিকটায় প্রথমে নামে আর কি, মানে ভাবতেই একটা আতঙ্ক মনে হয়। আগে যেরকম প্রতিদিনই আসতাম, প্রতিদিন আসতাম, কিন্তু এখন আর প্রতিদিন আসা হয় না। হয়তো পুরো পর্বটাতে, পুরো এই পিরিয়ডটাতে হয়তো 2-1 বার আসি আর কি। কারণ এই যে তুমি শিলিগুড়ি থেকে এসছো, তোমার সঙ্গে দেখা হলো। বইমেলায় আমাদের প্রাপ্তি কিন্তু এটাই, এই দেখা হওয়াটা। ঠিক, মানে সবসময় যে আমরা সব বই টই কিনি, তবে দেখি নতুন কি হলো। আমরা তো আমাদের যেমন তুমি পরিচিত, তোমার লেখা তো পত্র তোমরা পড়েই ফেলি, কিন্তু এই যে প্রথম দেখা হলো, কথা বলছি, এটা কিন্তু বইমেলা প্রাঙ্গণে একটা বিশাল প্রাপ্তি। এই যে দেখা, বহু মানুষ আছেন, পৃথিবীর মানুষ, যারা বছরের পর বছর ফোনে কথা হয়ে যাচ্ছে, ফোনে কথা বলছি, কিন্তু শরীরে তাকে কখনো সামনে দেখতে পাচ্ছি না। তো এই যে দেখা হওয়াটা, আমাদের লেখকদের মধ্যে চিত্রকর যারা ছবি আঁকেন, গানও যারা গান, এরকম সবাই তো আসেন, এই প্রত্যেকের সঙ্গে দেখা হওয়াটা কিন্তু একটা খুব বিশাল প্রাপ্তি, বড় প্রাপ্তি। আচ্ছা, বইমেলা আমি আসবো। আপনার যে জীবন বা এটা আমি আজকে জানতে চাইবো না, আজকে জানতে চাইবো লেখালেখির বিষয়ে একটা অন্য দিক।
তার আগে একটু বলে রাখি যে এই যে ফ্লেভারটা কি বদলেছে বইমেলার? আপনি তো 50 বছর আগেও ছিলেন, আবার 50 বছর, 50 না 49 বছর, মানে 50-এ পা দেবে এই বইমেলা। কলকাতা বইমেলা তো আমাদের সকলের, তাই না? এটা তো শুধু কলকাতাবাসীর নয়। কলকাতা বইমেলার, হ্যাঁ, যদি বলো যে সময়গত পরিবর্তন তো অনেকটাই হয়েছে। হ্যাঁ, যেমন কলকাতা বইমেলায় যখন ময়দানে হতো, কিংবা ওই ভিক্টোরিয়া রবীন্দ্র সদনের উল্টো দিকের মাঠে যখন হতো, সেই মাঠ দিয়ে কাকে কাকে হেঁটে যেতে দেখতাম, সমরেশ বসুকে দেখতাম। কিংবা ধরে নাও আমি আমি নিজে মুলকরাজ আনন্দের সঙ্গে দেখেছি, মুলকরাজ আনন্দ উনি কলকাতা বইমেলায় এসেছিলেন। আমাদের আমরা জানি লেখালেখি পড়ে আমরা বড় বড় সাহিত্যিক সব ভাবা যায় না, মানে তারা প্রায় প্রায় প্রতিদিন না হলেও বইমেলাতে তো আসতেনি। হ্যাঁ, কাজেই মানে কলকাতা, সত্যি কথা বলতে কলকাতার লেখকদের উৎসব কিন্তু হচ্ছে বইমেলা। এখন এই বইমেলা আমি বলবো প্রথম 2-3-4 বছর 5 বছর বইমেলার মধ্যে কিন্তু মারাত্মক আন্তরিকতা ছিল। এখন বইমেলাটা আস্তে আস্তে কর্পোরেটাইজ হয়ে যাচ্ছে, বাণিজ্যিক হয়ে যাচ্ছে, এবং এত বেশি মানে বইকে বাদ দিয়ে অন্যান্য উপকরণ যেগুলো সেগুলো এতটা অংশগ্রহণ হয়েছে, যার জন্য কি হয়েছে আসল যে ব্যাপারটা, যেমন ধরে না আমার অভিমত, আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা হচ্ছে যে এই যে তোমার নর্মাল ডে, মানে ধরো সোম মঙ্গলবার, এদিনে কিন্তু বই ক্রেতারা বই কিনতে আসে। আচ্ছা, কারণ ভিড়টা কম থাকে, তারা আরাম করে খুঁজে 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 তারা বইটা কেনে। যেমন আজকে ছুটির দিন প্রচুর ভিড় হবে, কিন্তু এই সময় কিন্তু নিভৃত পাঠক, যারা যারা সিরিয়াস পাঠক, যারা মানে সত্যি মানে বইটাই তো যাদের সর্বস্ব, তারা কিন্তু বইমেলায় আসে, কিন্তু একটা খুব নর্মাল ডেতে আসে, যেদিন একদম ভিড় থাকে, এবং তারা তাদের পছন্দ মতন বইগুলো কিন্তু তারা কিনতে পারেন। আমিও এটা করতাম আগে, কিন্তু তখন বইমেলায় যেরকম অনেক ভালো ভালো স্টল এখন আর দেখি না। যেমন এবছর তো বাংলাদেশ তো আসছেই না, তার একটা রাজনৈতিক একটা দেশকালের ব্যাপার, সেটা অনেক বড় ব্যাপার, একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার, কিন্তু এটা নিয়ে অনেক বিতর্কিত কথাবার্তা চলে আমাদের সোশ্যাল মিডিয়ায়। যেটা হতো, আফ্রিকার সাহিত্যের প্রচুর স্টল হতো, তার অনুবাদ গুলো আসতো, সেগুলো কিন্তু এখন অনেক কমে গেছে। আচ্ছা, অনেক কমে গেছে। তো বইয়ের বান তো বই নিজের বানকে নির্ধারণ করে। যে বই ভালো সেই বই তো বইমেলার সেই বইকে আসতে হবে এমন কোনো কথা নেই। সেই বই সবাই সেই বই মাথায় করে রাখে, তার বইমেলা সেই বই পাওয়া না গেলেও সেই বই মানুষ পাঠক খুঁজে পড়ে। হ্যাঁ, কাজে বইয়ের কিন্তু তার নিজস্ব একটা হাঁটা চলার জায়গা আছে, বিচারণ ক্ষেত্র। তাকে যে মেলায় আসতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তবে ক্রেতারা চান যে তার একদম যারা কমন ক্রেতা আর কি, সাধারণ ক্রেতা, তারা যে চান তার আকাঙ্ক্ষিত বইটা সংগ্রহ করতে। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন যে এই যে ক্রেতার যে শ্রেণী বিভাগ, যে কত রকমের বই ক্রেতা, এটা তো নিশ্চয়ই একটা তার পছন্দের উপর নির্ভর করে, আর পছন্দটা নির্ভর করে তার মানসিক গঠনের উপরে, সেদিকটা কি মনে হয় আপনার? না, আমার একটা অবজারভেশন আছে। হ্যাঁ, আমি সেই পর্যবেক্ষণ অবজারভেশন বলতে, যারা একেবারে বিনোদন সাহিত্য পড়েন তাদের কথা আমি বলছি না। হ্যাঁ, কিন্তু সিরিয়াস পাঠকের সংখ্যা কিন্তু এখন অনেক বেড়েছে। মানে আপনার একটা সমীক্ষা ভেতরে পর্যবেক্ষণ, তাই মনে হয়েছে? আমার মনে হচ্ছে সিরিয়াস পাঠকের সংখ্যা কিন্তু বেড়েছে। আচ্ছা, যারা ধরে নাও বিনোদন সাহিত্য পড়ে না, কিন্তু মোটামুটি একটা মানে ধরে নাও না, যেসব উপন্যাস বেডরুম স্টোরি হয়, এই যারা পড়তেন সেই পাঠকের সংখ্যাটা কিন্তু কমে আসছে।
কিন্তু সিরিয়াস পাঠক যেগুলো যারা আছেন তারা কিন্তু সংখ্যায় বাড়ছেন, একটু একটু করে বাড়ছে, বাড়ছেন। মানে পাল্লা এই বাড়াটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু না হলে তুমি নিজেই ধরো না যে আমি তো কোনোদিন বাণিজ্যিক কাগজে লিখিনি, লিখতেও যাইনি। আজকে তুমি আমাকে পেয়েছো, আমার সঙ্গে কথা বলছো, এটা সম্পূর্ণই কিন্তু এই যে আমার যে এই জায়গাটা আমি যে অর্জন করেছি, এটা কিন্তু সম্পূর্ণ লিটিল ম্যাগাজিনে লিখেই। আমি লিখে যে খুব বাণিজ্যিক কাগজে লিখতে যাব সেই ব্যাপারে, এবং আমার কোনো খবরের কাগজে, কোনো দৈনিকে রবিবারের পাতায় কোনো গল্পই এখনো বেরোয়নি। একমাত্র বলতে পারো সংবাদপত্র নিয়ন্ত্রিত সাহিত্যের বাইরে থেকেও আমার কিন্তু কলেজ স্ট্রিটে 50টা গল্প সংগ্রহ আছে, এবং তার প্রচুর পাঠকও রয়েছে, আমরা সেটা জানি। হ্যাঁ, শ্রেষ্ঠ গল্পও আছে। কাজেই এই যে জায়গাটা, তার মানে মানে এই জায়গাটা মানে বাজারটা মানে কিরকম একটা অন্যরকম বলে মনে হয় না? একদম একদম। যারা আর কি প্রকাশনা, বাণিজ্যিক প্রকাশনা বই করছে, অথচ তারা কিন্তু লিটল ম্যাগাজিনের যারা সাহিত্যের সঙ্গে যারা জড়িত, যারা বাণিজ্যিক কাগজে লিখছে না, এই জায়গাটা একটু আমি তো বলছি একটা, তার মানে প্রকাশক কি ভেবে কাজটা করছে? হ্যাঁ, একজন লেখকের অস্তিত্ব টিকিয়ে রাখে কিন্তু প্রকাশকরা। এবার তুমি কোথায় বাণিজ্যিক কাগজে লিখছো না লিখছো, তুমি লিটল ম্যাগাজিনে লিখছো, সাহিত্য পত্রিকায় লিখছো, তুমি নিজেই বুঝতে পারছো যে তোমার একটা পাঠক সমাজ গড়ে উঠছে। একদম বোঝা যায়, এবং এই যে পাঠক সমাজটা যখন গড়ে উঠছে, প্রকাশকরা তোমার কাছ থেকে বই চাইছেন। তার মানে এই যে সাহিত্যের জায়গাটা, এখানে একটা প্রকাশকের কিন্তু বিশাল ভূমিকা রয়েছে। বিশাল ভূমিকা আছে। কেননা প্রকাশক কার বই প্রকাশ করবেন, কিছু কিছু প্রকাশক রয়েছেন, যেমন আমিও বাণিজ্যিক কাগজে খুব কমই লিখিনি যে সেটা আমি এখন বুক বাজিয়ে বলতে পারবো না, কিন্তু মূলত লিটল ম্যাগাজিনের কিন্তু আমাদের কিন্তু বড় বড় প্রকাশক কিন্তু আমাদের লেখা চাইছে। হ্যাঁ, এবং সব থেকে বড় কথা আপনার ক্ষেত্রেও তাই। হ্যাঁ, এটা মানে এই হিসেবটা, তার মানে প্রকাশকের একটা বড় ভূমিকা রয়েছে। না, প্রকাশকরা কিন্তু আমার কাছে বই করতে আসছেন, তারা কিন্তু জানেন যে এ কিন্তু মারমার কাট বিক্রি হবে, কিন্তু এর বইয়ের একটা আলাদা বাজার আছে, আলাদা পাঠক রয়েছে। এটা তার মানে প্রকাশককেও কিন্তু খুব বড় অবজারভার হতে হয়। এবং সেটাই তোমাকে যেটা বলছি, সেটা হচ্ছে যে একটা সময় না খুব হতাশ হতাম যে লিখি, বইগুলো তো হয়, বিক্রি হয় কিনা, কতজন পড়বে। হ্যাঁ, কিন্তু এখন সেটা আর নেই। এখন কিন্তু মানে বই হচ্ছে জানতে পারলেও মানুষ কিন্তু খোঁজ খবর নিয়ে আমার ওই টাইটেলটা ঠিক কিনে নিচ্ছেন। এর কারণ কিন্তু এর সহায়ক যে ভূমিকাটা পালন করেছে, সেটা কিন্তু ফেসবুক মারাত্মক ভাবে পালন করেছে। আজকে ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া, যদি বলো যে বিকল্প সাহিত্য, যেটা বিকল্প সাহিত্যের বাজারে জানলাটা কিন্তু ফেসবুক অনেকটা খুলে দিয়েছে, অনেকটা ওপেন করে দিয়েছে। আগের দিনে যেমন যেসব বই বড় বড় প্রকাশক, সংবাদপত্র নিয়ন্ত্রিত প্রকাশনী থেকে বেরোতো, বিশাল বিশাল বিজ্ঞাপন হতো, কিন্তু তখন তো বিজ্ঞাপনের জায়গা ছিল না ছোট ছোট প্রকাশকদের। কিন্তু ফেসবুক এসে এই পুরো ধারণাটাকে পুরো চেঞ্জ করে ভেঙে চুরে দিয়েছে, এটা মানতেই হবে। হ্যাঁ, ভেঙে চুরে দিয়েছে। বই লিখছো, আমি সঙ্গে সঙ্গে ফেসবুকের মাধ্যমে খবর পেয়ে যাচ্ছি যে তোমার এই বইটা বেরোচ্ছে, এবং এই বিষয়ের উপরে। তার মানে শুধু সোশ্যাল মিডিয়ার যে আমি শুধু ডিমেরিটসটাই বলবো তা কিন্তু নয়। সোশ্যাল মিডিয়ার এই বাংলা সিরিয়াস সাহিত্যকে বাঁচিয়ে রাখার জন্য সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা বড় ভূমিকা আছে। এটা যে স্বীকার করুক না অস্বীকার করুক, আমি কিন্তু জানি, কারণ আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি যেটা বুঝেছি। হ্যাঁ, সেই জীবনের অভিজ্ঞতা থেকে এটা মানে আপনার প্রাপ্তি ঘটেছে। আচ্ছা, এবার বলি যে আপনার লেখালেখির ক্ষেত্রে যে এই অন্যরকম একটা ভাবনা, যেমন মাটির পোকা,
বা অন্যান্য আর যা 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 রয়েছে আমার বিয়োর কাছে বলতে কিছু পারো। কিছু বিয়োর, হ্যাঁ, তারপরে যে সাইকেল, এই ধরনের বই, সাইকেল চালিয়ে আত্মকথা। হ্যাঁ সাইকেল চালিয়ে আত্মকথা, বা এরকম সবটা মিলিয়েই যে একেবারে শুরু থেকে অন্য অ্যাঙ্গেলে দেখা, হ্যাঁ, একদম জনপ্রিয় যারা সাহিত্য লিখবেন বলেই, সাহিত্য করবেন বলেই যারা করেন, তাদের শুরুটা কিন্তু একটু অন্যরকম হয়, তাই না? কিন্তু আপনি এই জায়গাটা মানে কোন ভাবনা থেকে এরকম মনে হলো? প্রথম থেকেই কি এরকম ছিল সূচনা পর্বে? সেই জার্নিটা একটু ছোট্ট করে। এই যে আসলে না অন্যরকম ব্যাপারটা আমি ঠিক ডিফাইন করতে চাই না। আচ্ছা, আমি আমার মতন লিখি, হ্যাঁ সেটাই সেটাই, এবং সেই লেখাটা যদি সেটা অন্যের কাছে অন্যরকম মনে হবে, যখন হ্যাঁ, করছো হ্যাঁ, হ্যাঁ, তোমার কাছে অন্যরকম মনে হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু interesting। বিষয়টা কি অন্যরকম কিভাবে হচ্ছে এটা আমি জানি না, এটা নিজে থেকেই হয়তো হয়ে যায় তোমাদের হ্যাঁ, কাছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি বিষয় নির্বাচনের ক্ষেত্রে খুব খুঁতখুঁতে। কোন বিষয়টা নিয়ে লিখবো, কোন বিষয়টাকে নির্বাচন করে আমি একটা উপন্যাস লিখবো, কোন বিষয়টাকে নির্বাচন করে একটা গল্প লিখবো, এ ব্যাপারে আমি খুব খুঁতখুঁতে। আচ্ছা, এই যে আপনি আফ্রিকার সাহিত্যের কথা বললেন, হ্যাঁ, তার মানে বিশ্ব সাহিত্যের সঙ্গে আপনার তো খুব ভালো একটা, আমার জীবনের লেখালেখির ক্ষেত্রে, আমার আখ্যান রচনার ক্ষেত্রে উত্তর আফ্রিকা খুব বড় একটা ভূমিকা আছে। কিরকম? মানে সেটা তুমি যদি উত্তর আফ্রিকার বেশ কিছু লেখক আছেন, যেমন তায়েব সালেহা আছেন, নাগিব মাহফুজ আছেন, আলবেনিয়ার ওদিকে ইউরোপের, তোমার আলবেনিয়ার একদম ইউরোপে সীমানার দেশ, ইসমাইল কাদরে, এনারা আমার খুব প্রিয় লেখক। আমি এদের আখ্যান বলে মুগ্ধ হয়ে যাই। তো যতটা না আমাকে ইউরোপিয়ান, মানে কিরকম পার্থক্যটা, মানে আমাদের ভারতীয়দের সাথেই, বা আপনার মুগ্ধতা কেন, বা অন্যান্য মুগ্ধতাটা কেন, এর পেছনে একটা বড় দার্শনিক কারণ আছে, ফিলোসফিক্যাল কজ আছে। সেই জায়গাটাই সেটা হচ্ছে একটু সহজবোধ্য করে, যাতে আমাদের যেটা হচ্ছে যে ধরে নাও যে আমাদের দেশে 200 বছর ব্রিটিশ রাজত্ব করে গেছে, আমাদেরও তো একটা উপনিবেশিক যন্ত্রণা আছে। ওরে বাবা! কিন্তু আমাদের যন্ত্রণার সঙ্গে আফ্রিকার উপনিবেশিক যন্ত্রণাটার সঙ্গে অনেক পার্থক্য আছে। আফ্রিকার প্রতিটি দেশের প্রায় প্রতিটি পরিবার ঔপনিবেশিক যন্ত্রণার দ্বারা আক্রান্ত। কখনো তারা স্লেভ হয়েছে, কখনো তারা খনির শ্রমিক হয়েছে, তাদের উপরে অত্যাচার করা হয়েছে। আমরা তো এগুলো দেখিনি। আমাদেরও উপনিবেশিক যন্ত্রণা আছে, আমাদেরও পরাধীনতা যন্ত্রণা আছে, কিন্তু ওদের পরাধীনতা যন্ত্রণাটা কিন্তু আরো প্রখর, মানে এত বেশি ইয়ে না, ভাবা যায় না, মানে অত্যাচার, যার জন্য ওদের প্রতিটি লেখার মধ্যে, প্রতিটি শব্দের মধ্যে না একটা ক্ষোভ আছে। আর আধিপত্যবাদীদের বিরুদ্ধে, ক্ষমতাবানদের বিরুদ্ধে উত্তর আফ্রিকা এবং আফ্রিকার লেখকদের একটা কিরকম যেন একটা আক্রোশ আছে। তার থেকে এদের আখ্যানটা একটা অদ্ভুত প্যাটার্ন হয়ে যায়। আমার জীবনে কিন্তু উত্তর আফ্রিকার আখ্যান আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। যেমন ধরে নাও যে আমি যখন বিয়োর লিখতে এলাম, আমি তার আগে, বিয়োর লেখার আগে আমি গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের 100 ইয়ার্স অফ সলিটিউড পড়লাম। পড়ে টরে মনে হলো যেন এই বিষয় তো আমার দেশেও আছে। আমি তখন গ্রাম বাংলা ঘুরতে বেরিয়ে গেলাম এবং এদের সঙ্গে জীবনযাপন করলাম, মাইলের পর মাইল হেঁটেছি। ওটা তো একটা মার্কেজের, ওটা কাল্পনিক, কিন্তু আমি ঘুরেছি, এবং ওটাও তো একটা বেঁধে গেছে জিপসি ক্লাস, ওটাও একটা জিপসি ক্লাস। কিন্তু বিওরও যে জিপসি ক্লাস, আমাদের বেঁধে মালভূমিতে মাল বেঁধে যারা, আমি তাদের সঙ্গে মিশলাম। মিশে তারপরে আমি আস্তে আস্তে 3.5 বছর ধরে লেখার রচনাটা লিখেছিলাম। তো যাই হোক, সেটা তো এখন একটা খুব আলোচিত একটা প্রচুর মানুষ পড়ে ওই বই আমার। তো কাজে আমার মনে হয় যে যন্ত্রণার না, বেদনা, যন্ত্রণার কোনো দেশ নেই, এর কোনো সীমানা নেই। মানে তোমার যন্ত্রণাটা শুধু শিলিগুড়ির নয়, না,
তোমার যন্ত্রণা শুধু ভারতবর্ষের, শুধু তোমার যন্ত্রণা শুধু ভারতবর্ষের নয়, সারা পৃথিবীর। বুঝতে পেরেছো? তার মানে এই যে যন্ত্রণার যে ভাষাটা, হ্যাঁ, এই যে আফ্রিকান লেখকদের, উত্তর আফ্রিকার লেখকদের, এই যে তাদের যে পেইনফুল টেক্সট, যেমন ধরে নাও যে কি সব উপন্যাস লেখা হয়েছে ভাবা যায় না, মানে কি সব কাজ হয়েছে। আসলে আমাদের বাংলা সাহিত্যে উত্তর আফ্রিকার আলো এসে পড়েছে, কিন্তু আফ্রিকার সাহিত্যে আবার দুরকম আছে। একটা হচ্ছে নাদিন গার্গিমার, কোয়েটজি, এনারা হচ্ছেন মানে আফ্রো অ্যাংলো। এবার বলছি যে সেই যে ভাষাটা আর কি, সেখানে ইউরোপিয়ান ভাষার মানে পার্থক্যটা কিরকম বলে আপনার? না, তুমি নাদিন গার্গিমার পড়ো, কোয়েটজি পড়ো, এদের লেখার মধ্যে মানে ইউরোপিয়ান আর আফ্রিকান খুব একটা পার্থক্য করতে পারবে না। আচ্ছা। কিন্তু তুমি যদি চিনুয়া আচিবে পড়ো, এনগুগি পড়ো, কিংবা নাকিব মেহফুজ পড়ো, তালেব সাহেব পড়ো, পুরো পার্থক্য করতে পারবে। আচ্ছা, পার্থক্যটা কিরকম? একদম ইউরোপিয়ান টেক্সটকে এরা বোঝারই করেনি। মানে আমাদের লেখালেখির ক্ষেত্রে পাশ্চাত্যের প্রভাব যেরকম আছে, কিন্তু ওদের ক্ষেত্রে সেই প্রভাব। গদ্য সাহিত্যেও প্রচুর প্রভাব রয়েছে। গদ্য সাহিত্য একেবারেই ওরা ইউরোপিয়ান প্রভাব মুক্ত। আমি যাদের নাম করলাম, না আমি ভারতীয়, আমাদের গদ্য সাহিত্য প্রচুর, মানে বুদ্ধদেব বসু থেকে শুরু করে তখনকার দিনে সবাই প্রায়, সবাই প্রায় এরা তখন তো ইউরোপিয়ান রিলকে, তারপর তোমার মালায়ালাম, এদের প্রভাব তো আছেই এদের লেখা, কবিতার ক্ষেত্রে বিশেষ করে সাংঘাতিক আছে। হ্যাঁ, কিন্তু যেমন ধরে নাও, মানে আমাদের দেশে, আমাদের বাংলা সাহিত্যে আমি বেশি একেবারে বিশ্বাস করি যে জীবনানন্দ দাশ আমাদের একটা রেভলিউশন। তিনি তার কথা, তার নিজের কথাটা, নিজের অনুভবটা উনি একেবারেই নিজের মতন করে বলেছেন। এখানে উনি কিন্তু কখনো খুব উচ্চ শিক্ষিত লেখকও হতে যাননি, উনি যে লিখে গেছেন সেগুলো সমস্ত শিক্ষার ব্যারিকেডকে অতিক্রম করে বেরিয়ে চলে গেছে। কিন্তু জীবনানন্দের গদ্য উপন্যাস পড়লে কিন্তু বোঝা যায় যে সেখানে শিক্ষাটা কতটা ছিল, অসাধারণ। মানে আমার মনে হয় জীবনানন্দ দাশ কিন্তু একমাত্র লেখক বাংলা ভাষার যিনি তাকে রেভলিউশনারি, মানে পুরো ব্যাপারটাকে ভেঙে চুরমার করে দিয়েছে সেই সময় দাঁড়িয়ে। সেই সময় যদি প্রকাশ হতো তাহলে পরে ভাবা যায় না, তখন রবীন্দ্র প্রভাব সাংঘাতিক ভাবে সেটাকে মুক্ত হওয়ার চেষ্টা করছে, বুদ্ধদেব বসুরা সেটাকে ভাঙার চেষ্টা করছে, কিন্তু জীবনানন্দ দাশ ঠিক করলেন ওটা ভাবাই যায় না, ভাবাই যায় না। মানে আমাদের ধ্যান ধারণা কবিতার মানে কবিতার নির্মাণের কাজটা সমস্ত কিছু যেন একটা অন্যরকম ভাবে। তারপরের কবি যিনি এখন নবীন প্রজন্ম তারা খুব পড়েন, তাকে অনেকে হয়তো পড়েন না, তারপরেই হচ্ছে বিনয় মজুমদার। বিনয় মজুমদার অসামান্য, মানে পরপর যদি ভাঙা যায়, মানে তার বিশেষ করে অঙ্ক। এবং বিনয় মজুমদার, জীবনানন্দ দাশ, এরা আমাদের ভাষা সাহিত্যের ক্ষেত্রে একেবারে একটা বিপ্লবী ভূমিকা পালন করেছে। আচ্ছা, এবার মানে সময়ও অনেকটা চলে গেছে, বলছি যে এই যে আপনি বললেন আফ্রিকান সাহিত্যের কথা, আফ্রিকান যে ভাষাটা বা তাদের যে টেক্সটটা, এখানে ইউরোপিয়ান সাহিত্যের মধ্যে গদ্য সাহিত্যের কথা আমি বলছি, আমি কবিতার কথা বলছি না, সেখানে আপনার পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে, প্রথম পার্থক্য হচ্ছে ভাষার। এখানে যে যন্ত্রণা, কোয়েটজি লিখেছেন আফ্রো অ্যাংলো ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আফ্রিকান এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কে প্রভাব মিশ্রণ করে তারা তাদের টেক্সটটা লিখেছেন। কিন্তু উত্তর আফ্রিকার মেজর লেখক যারা, তারা মূলত লেখাগুলো লিখতেন আরবি ভাষায়, এবং এই আরবি ভাষার প্রয়োগের ক্ষেত্রে কি হয়েছে,
ওদের নিজস্ব দেশের যে ভাষা, ওদের যে মাটির ভাষা, সেটা কিন্তু উঠে এসেছে। যেমন নাগিব মাহফুজ যখন নোবেল পুরস্কার নিতে যাচ্ছেন, উনি তার নোবেল সে হলে দাঁড়িয়ে নোবেল বক্তৃতায় তিনি বলছেন, আমি পৃথিবীতে এমন একটা ভাষায় প্রথম নোবেল পুরস্কার পেলাম যে ভাষাটার নাম হচ্ছে আরবি ভাষা। এই ভাষাটা নোবেল পুরস্কার পাওয়ার পরে আমার মনে হয় সারা পৃথিবীর মানুষ এই ভাষাটা একটা তার জানতে পারবেন। কিন্তু যখন যাবেন তার কাছে, দেখবেন ঝর্ণার জল যেরকম টিটির টিটির পড়ে যে শব্দ হয়, এই ভাষা সেরকমই। এবং আরবি ভাষা খুব মিষ্টি ভাষা। এবং এখন তো আরবিয়ান লিটারেচার গুলো সবই তোমার ইয়েতে ইংরেজিতে কনভার্ট হচ্ছে, ইংরেজিতে হচ্ছে, স্প্যানিশে হচ্ছে। শুভঙ্করদা, খুব ভালো লাগলো। আপনার কেমন লাগলো? আমার তো খুবই ভালো লাগলো, কথাগুলো বললাম, অনেক নিজের মনের কথা বললাম। আপনার লেখাপত্র নিয়েও কথা হবে এরপরে, কিভাবে তারা প্রভাবিত হয়েছে, তবে আমি একটা কিরকম আদৌ কি হয়েছে। সাম্প্রতিক একটা কাজ করলাম আমি, যে কাজটা আমি প্রায় 3.5 বছর ধরে করলাম। আচ্ছা। আমি তো, আমার জীবন তো শুরু হয়েছিল ছবি আঁকা দিয়ে। আমি তো আর্ট কলেজের স্নাতক। আচ্ছা। এবারে কি হয়েছে, আমি তখন থেকে আমি রেমব্রান্ডের খুব ফ্যান ছিলাম। রেমব্রান্ড, হ্যাঁ। তো রেমব্রান্ডকে নিয়ে আমার প্রচুর একটা আকর্ষণ ছিল। এবং তার উপরে মানে রেমব্রান্ডের সঙ্গে আমার একটা কাল্পনিক কনভারসেশন হচ্ছে। আচ্ছা। এই নিয়ে একটা বই বেরোচ্ছে। এটা কবে পাবো আমরা? এটা এই 1 বৈশাখে হয়তো পেয়ে যাবে। আচ্ছা। উপন্যাসটার নাম, আমি উপন্যাসটা হ্যালো টেস্টিং বলে একটি পত্রিকাতে আমি লিখেছিলাম, প্রথম লিখেছিলাম, কিন্তু এটাকে ইলাবোরেট করে আরো অনেক কাজ করতে হয়েছে। করে এবার বইটা অভিযান পাবলিশার থেকে বেরোচ্ছে। বই উপন্যাসটার নাম দিয়েছি সাদা টিউলিপ, হোয়াইট টিউলিপ। খুব সুন্দর, খুব সুন্দর। না, হোয়াইট টিউলিপ নাম কারণ আছে, কারণ রেমব্রান্ডের স্ত্রী সাস্কিয়া উলেনবার্গ, ওনার যে ওয়াইফ ছিলেন সাস্কিয়া উলেনবার্গ, ওরা সাদা টিউলিপ ফুল খুব পছন্দের ছিল। এবারে এখন টিউলিপ তো বিভিন্ন রঙের হয়, আর নেদারল্যান্ডের জাতীয় ফুল এখন টিউলিপ। এবার টিউলিপ, সাদা টিউলিপটা পছন্দ করতে বলে আমি উপন্যাসটার নাম কি রাখবো, কাউকে করে, কারণ এইসব উপন্যাসের নাম রাখা খুব কঠিন। মানে আমি চাইছিলাম রেমব্রান্ড যেন নামটার মধ্যে না থাকেন, কিন্তু তাদের পরিবারও যে একটা কিছু যেন থাকে, সেই জন্য আমি উপন্যাসটার নাম সাদা টিউলিপ। এটা রেমব্রান্ডের সঙ্গে আমার একটা কাল্পনিক কনভারসেশন, এইটা হচ্ছে বইটা। খুব সুন্দর। টিউলিপ আমাদের আসছে, পাঠক সাদা টিউলিপ, সাদা টিউলিপকে, সাদা টিউলিপের সেলিব্রেশন সামনেই আসছে, বইমেলা চলছে। খুব সুন্দর একটা সময়, হয়তো এটা তখন বইমেলা পেরিয়ে যাবে, কিন্তু আমাদের শ্রোতারা শুভঙ্করদার কথা শুনবেন। শুভঙ্করদা, অনেক ধন্যবাদ। আমারও ভীষণ ভালো লাগলো কথা বলতে পেরে। ভালো থাকবেন এবং এইরকম একটা বিকল্প পথে বা অন্য একটা পথে আপনার ভাষা চলতে থাকুক, দীর্ঘজীবী হোক। দেখো, আমি আমার পথ ধরে হাঁটবো, সেটা বিকল্প কিনা সোজা পথ কিনা জানি না, আমি যেরকম আছি সেরকমই থাকবো, সমান্তরাল অনেক রকম বৈচিত্র্যময় একেবারে সাহিত্যের ভান্ডার। একদম। আড্ডাগুলির অন্দরমহলের এই পর্ব এখানেই শেষ করছি। আবারও কথা হবে, দেখা হবে আগামী পর্বে। নমস্কার।